ওকে, ফাইন। সো আমাদেরকে যেটা এখন করতে হবে, আমরা যে আজকে যেটা নিয়ে পড়াশোনা করবো বেসিক্যালি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওকে, আমরা পিএইচপি নিয়ে কাজ করছি। আমরা লাস্ট ক্লাসে আমরা রাউটিং নিয়ে কাজ করছি, এবং আজকে আমাদের যেটা করবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমরা নেক্সট আজকে থেকে আমাদের জাভাস্ক্রিপ্ট জার্নিটা শুরু। আম, এবং নেক্সট ক্লাসগুলোতে বা নেক্সট উইকগুলোতে আমরা আমাদের ক্লাসগুলোকে স্প্লিট আউট করে ফেলবো বিটুইন জাভাস্ক্রিপ্ট অ্যান্ড পিএইচপি। সো আর প্রথম দুটো ক্লাস হবে হলো উইকের, যদি আমরা 3টা ক্লাস করি পার উইকে, প্রথম দুটো ক্লাস হচ্ছে আমাদের পিএইচপিতে হবে, থার্ড ক্লাসটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে হবে। সো এতে করে আমরা অ্যাসিনক্রোনাসলি বা যেটা বলি আর অর্থাৎ একই সময়ে আমরা সবগুলো জিনিস আমরা আগায় নিতে পারবো। ঠিক আছে, অর্থাৎ মোটামুটি আমাদের সবগুলো জিনিস আমরা আগায় কভার করতে পারবো। আর সো জাভাস্ক্রিপ্ট জিনিসটা কেন কি জন্য সেটা নিয়ে জাস্ট সিম্পলি একটু আমি কথা বলবো। জাভাস্ক্রিপ্ট বিষয়টা হচ্ছে যে মূলত ওয়েবসাইটগুলোকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথম জাভাস্ক্রিপ্ট আসে বা জাভাস্ক্রিপ্ট বানানো হয়। পরবর্তীতে জাভাস্ক্রিপ্টকে ডেভেলপ করতে করতে এমন একটা পর্যায়ে জাভাস্ক্রিপ্টে নিয়ে যাওয়া হয়েছে যে এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনগুলো এখন জাভাস্ক্রিপ্ট ছাড়া আসলে কল্পনাই করা যায় না। ঠিক আছে, ওকে। সো এবং আহ, বিশেষ করে হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট মানে মাস্ট লাগবেই। এবং জাভাস্ক্রিপ্টের এখন এত বেশি রিচ হয়ে গেছে যে জাভাস্ক্রিপ্টকে আমরা ইনস্টেড অফ পিএইচপি আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি। অর্থাৎ পিএইচপির বদলেও কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট, পিএইচপি ছাড়াও জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাকএন্ড এখন লেখা যায়। ঠিক আছে, জাস্ট ওয়ান সেকেন্ড প্লিজ। ওকে, সো এই জাভাস্ক্রিপ্ট নিয়ে যেহেতু জাভাস্ক্রিপ্ট যখন তৈরি হয় তখন ফ্রন্ট এন্ডের জন্য মূলত হচ্ছে তৈরি হয়েছে জাভাস্ক্রিপ্ট। সেই জায়গা থেকে জাভাস্ক্রিপ্টের কোডগুলো বেসিকলি ব্রাউজার বেসড। ঠিক আছে, অর্থাৎ এগুলো ব্রাউজারেই কম্পাইলড হয় বা ইন্টারপ্রিয়েট হয় বা রান হয়। ঠিক আছে, সো এই জাভাস্ক্রিপ্ট গুলো যেহেতু ব্রাউজারের সাথে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে, কারণ আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড বলতে এইচটিএমএলটাকেই বুঝি। তো ওয়েব অ্যাপ্লিকেশনগুলোকে ইন্টারঅ্যাক্টিভ করা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো ফ্রন্ট এন্ড যেটা থাকে অর্থাৎ এইচটিএমএল এর এলিমেন্টগুলোকে ইউজার এন্ডে গিয়ে যত বেশি ইন্টারঅ্যাক্টিভ করা যায়, সেটা এখন ইউজার আপনার ওয়েবসাইটটা কোথায় ব্যবহার করবে? ইউজার আপনার ওয়েবসাইটটা ব্যবহার করবে কি বলে এটাকে, ব্রাউজারে। সো আলটিমেটলি আপনি যদি আপনার ইউজারকে ইন্টারঅ্যাক্টিভিটি প্রোভাইড করতে চান তাহলে সেটা অবশ্যই ব্রাউজারের থ্রুতে তাকে প্রোভাইড করতে হবে। সো সেই জায়গা থেকে যখন কিনা জাভাস্ক্রিপ্ট শুরু হয় তখন আস্তে আস্তে এই জাভাস্ক্রিপ্টটা মূলত ব্রাউজার কেন্দ্রিক ছিল, যে ব্রাউজারের সাথে ইন্টিগ্রেটেড অবস্থায় জাভাস্ক্রিপ্ট থাকে। তার মানে আমরা যেরকম পিএইচপি কে রান করার জন্য একটা পিএইচপি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হয়, সার্ভার ইনস্টল করতে হয়, অথবা সি প্লাস প্লাসে কোড করার জন্য বা সি প্লাস প্লাসে কোডটাকে রান করানোর জন্য একটা কম্পাইলার লাগে, টার্বো সি, জিএনইউসিসি, এই টাইপের যে কম্পাইলারগুলো থাকে আর কি। তারপর জাভার কোডগুলোকে রান করার জন্য বা কম্পাইল করার জন্য জেভিএম থাকে। ঠিক তেমনি জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে রান করার জন্য একটা ইঞ্জিন আছে। ঠিক আছে, বেশ ইঞ্জিন আছে। তো এই ইঞ্জিন বা এই কম্পাইলারটা ব্রাউজার ভেদে এই কম্পাইলারটা আলাদা হয়, অর্থাৎ কাজ একই কিন্তু এক একজন এক এক নামে এটাকে চালায়। ঠিক আছে, যেমন গুগলের যে আমরা যে গুগল ক্রোম ইউজ করি, গুগল যে ইঞ্জিনটা বানাইছে জাভাস্ক্রিপ্টের জন্য সেটা হচ্ছে V8 ইঞ্জিন। তারপর মজিলা ফায়ারফক্স যেটা ইউজ করে সেটা মাঙ্কি বা সামথিং কিছু একটা, ফায়ারফক্স জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। এই যে স্পাইডার মাঙ্কি, এটার নাম হচ্ছে স্পাইডার মাঙ্কি। কেমন, মজিলা ফায়ারফক্স যেটা ইউজ করে সেটার নাম হচ্ছে স্পাইডার মাঙ্কি।
আমরা যদি উইকিপিডিয়াতে যাই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনে গেলে আমরা আরো অনেকগুলো দেখতে পাবো, হয়তো বা নিচে আছে বা আমরা একটু গুগল করলে পাবো। এই যে স্পাইডার মাঙ্কি ইজ ডেভেলপড বাই দ্য মজিলা ফায়ারফক্স, তারপর হচ্ছে যে গুগল ক্রোম ইউজ করে হচ্ছে তোমার V8 ইঞ্জিন, আর চক্র ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করে হচ্ছে চক্র। এগুলো সবগুলোই মূলত সেম জিনিস। থাকে না এরকম, আমরা বিস্কিট বানাই, বিস্কিট কিন্তু ওই আটা বা ময়দা দিয়েই বানানো হয়, কিন্তু এক একজন এক একভাবে বানায় সেটার নাম দেয় কি, এক এক রকমের নাম দেয়, তাই না? ঠিক তেমনি বিষয়টা ওইরকমই, যে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন মূলত কি, ইঞ্জিনটা আসলে এন্ড অফ দ্য ডেতে গিয়ে সেম কাজই করে, কিন্তু ব্রাউজার বেতে কিছু কিছু ফ্যাসিলিটি, কিছু ডিবাগিং কি বলা যায় এটাকে, টেকনিকের কারণে এক একজন এক একভাবে বানাইছে এবং এক একজন এক এক ধরনের সুবিধা অসুবিধা রয়েছে। তো তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমরা যদি যেহেতু ইঞ্জিনটা ব্রাউজারের মধ্যে আছে, তাহলে আমরা কিন্তু ব্রাউজারে কোড করে দেখতে পারি যে ব্রাউজার সেই জাভাস্ক্রিপ্ট কোডটাকে এক্সিকিউট করতে পারে কিনা, রাইট? তো ব্রাউজারে যদি আমরা করতে হয় বেশি কিছু না, প্রথমে আমাদেরকে ইন্সপেক্ট, এই যে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট করলে ব্রাউজারের এখানে একটা অপশন আছে, আমি এটা একটু নিচে নিয়ে আসি, ইয়েস রাইট, ওকে। এইখানটাতে অনেকগুলো অপশনের মধ্যে আমরা ফোকাস করব কনসোল, এই অপশনটাতে কনসোল, এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড আমি এখানে লিখতে পারবো, এবং জাভাস্ক্রিপ্টের যে কোডটা ব্রাউজার দিয়ে রান করা হবে সেটার লগগুলো সব এখানে থাকবে। তো আমি প্রথম একটা কথা বলছি, আমি এখানে জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবো, তার প্রমাণটা কি? জাভাস্ক্রিপ্টের একটা কোড হচ্ছে এরকম, সাপোজ কনসোল, সরি console.log এর ভিতরে যদি আমি লিখি hello world and it is working, hello world আউটপুটে আসছে, রাইট? আমি যদি একটা ভেরিয়েবল ইকুয়াল টু, একটা ভেরিয়েবল দিই var a equals to 10, var b equals to 20, and then a plus b and it is show 30, সো এইখানে রান হবে, ওকে। আপনি চাইলে এখান থেকে ইম্পোর্টও করতে পারেন ফাইল। সো আমার উদ্দেশ্যটা হচ্ছে এটা একটা ওয়ে, এখানে যে ইঞ্জিনটা আছে সেটা বোঝানো, ঠিক আছে? সো এখন এই একটা জিনিস চিন্তা করেন, এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল সবকিছু, যে ব্রাউজার দিয়ে যা যা করা যায় সবকিছু করতে পারতেছি, যে ফ্রন্ট এন্ডের যে অ্যাপ্লিকেশন গুলো থাকে সেগুলো তো মূলত ব্রাউজারেই থাকে, সো সেগুলো দিয়ে আমরা এটা করতেছি, হ্যান্ডেল করতেছি। এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাক এন্ডের কাজ করা যায়, ইয়েস। এখন প্রশ্ন হলো, ব্যাকএন্ড কিন্তু ব্রাউজারে থাকে না, ব্যাকএন্ড কোথায় থাকে? সার্ভারে, এক্সটার্নাল জায়গায়, কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা তুমি রান করতেছো ব্রাউজার থেকে। তা যেমন আমরা যেরকম HTML একটা PHP পেজকে ব্রাউজার দিয়ে রান করলাম, রান কিন্তু HTML-টাই ব্রাউজার বুঝবে, দিন শেষে ব্রাউজারের কাছে HTML-টাই আসে, বাট ব্যাকএন্ড সেটাকে প্রসেস করে দেয়। এখন প্রশ্ন হলো, জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি ব্যাকএন্ড লেখা যায় তাহলে সেটা কিভাবে লেখা যায়? কারণ জাভাস্ক্রিপ্টের কোড, জাভাস্ক্রিপ্টকে বোঝে কে বোঝে? বেসড অন গুগল ক্রোম জাভাস্ক্রিপ্টকে V8 ইঞ্জিন বোঝে। তো V8 ইঞ্জিন যদি জাভাস্ক্রিপ্টকে বুঝে, V8 ইঞ্জিন আছে কোথায়? V8 ইঞ্জিন আছে গুগল ক্রোমের ভেতরে। তাহলে আমি যদি গুগল ক্রোমের বাইরে নিয়ে যাই তাহলে কিন্তু সেটার কাজ করবে না। তাহলে থিঙ্ক অ্যাবাউট ইট, আমরা যদি কোনোভাবে যদি এই ইঞ্জিনটাকে বের করে বাইরে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের কেল্লা ফতে, রাইট? আমাদেরকে এখন কি করতে হচ্ছে, আমরা একটা জাভাস্ক্রিপ্টে কোড লিখলে সেটাকে আমরা ব্রাউজার দিয়ে রান করাতে হচ্ছে। কেন? কারণ জাভাস্ক্রিপ্টের কোড এক্সিকিউট করানোর জন্য যেই ইঞ্জিনটা দরকার সেটা কোথায় আছে? ব্রাউজারের ভিতরে। এই জন্যই আমার ব্রাউজার দরকার জাভাস্ক্রিপ্ট রান করতে হলে। কিন্তু যদি আমি ইঞ্জিনটাকে বাইরে নিয়ে আসি তাহলে কি আমার ব্রাউজার দরকার আছে জাভাস্ক্রিপ্ট রান করার জন্য? দরকার নাই।
সো এই জাস্ট এই ইঞ্জিনটাকে বাইরে এনে আরো ফিচার অ্যাড করে আরো কিছু ফিচার মানে আরো বেশি এটাকে এক্সটেন্ড করে স্ট্যান্ডার্ড করে বানানো হয়েছে যাতে করে এটা উইদাউট ব্রাউজার এটা সাপোর্ট দিতে পারে জাভাস্ক্রিপ্টের। দ্যাট ইজ কল্ড নোড.জেএস। নোড.জেএস ইজ নট আ ফ্রেমওয়ার্ক, নোড.জেএস ইজ নট আ লাইব্রেরি, ইটস আ জাস্ট জাভাস্ক্রিপ্ট রান টাইম। ইটস আ জাভাস্ক্রিপ্ট রান টাইম। আমি আবার বলছি, এটা জাভাস্ক্রিপ্টের রান টাইম। ইট মিনস যে এটা জাস্ট জাভাস্ক্রিপ্টকে কম্পাইল করে দেয়, ইন্টারপ্রিট করে দেয়, রান করতে হেল্প করে, নাথিং এলস। ওকে, অর্থাৎ যে জাভাস্ক্রিপ্টটা ব্রাউজারের ভিতরে ছিল সেটাকে বাইরে এনে ব্রাউজারকে বাদ করে দিলাম, আমি ওটা নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, ওকে, সেটাই হচ্ছে মূলত হচ্ছে নোড.জেএস, নাথিং এলস। সো এখন আমরা যেহেতু আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, আমাদের আসলে ব্যাকএন্ড আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব না, আমরা এই জন্য আমরা নোডে ফোকাস দিব না। এবং জাভাস্ক্রিপ্টের সবকিছুতে আমাদের লাগবে ওইরকম বিষয় কিন্তু না, আমরা আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা শিখে নিব। ওকে, তো ফার্স্ট অফ অল জাভাস্ক্রিপ্টে কয়ভাবে রান করা যায়, জাভাস্ক্রিপ্টে কোড কয়ভাবে লেখা যায়, এই জিনিসটা আমরা দেখব, এই জিনিসটা আমরা দেখব। ওকে, প্রধানত হচ্ছে জাভাস্ক্রিপ্টকে আমরা প্রথমে একটা HTML এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। আমরা একটা HTML ফাইল নিলাম। ওকে, HTML আমরা একটা PHP, আচ্ছা থাম, PHP নেই, PHP ভিতরে HTML আছে, তাহলে আমার সুবিধা হবে করতে। ওকে ফাইন, PHP এর ভিতরে আমি পুরোটা HTML কোড লিখবো, PHP নামও লিখবো না, JS ইন্ট্রো। সো জাভাস্ক্রিপ্টকে আমরা ইউজ করতে পারি মাল্টিপল ওয়েতে। নাম্বার ওয়ান, আলাদা জাভাস্ক্রিপ্টের ফাইল বানায়া সেইটাকে ডিরেক্টলি ব্রাউজারে এখানে রান করব এক, অথবা HTML ফাইলের মধ্যে লিখব, অথবা জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা বানাইছি সেটা HTML এ ইনক্লুড করব CSS এর মতো। তাহলে প্রথমটা হচ্ছে যে যদি আমি এটাকে HTML এর মধ্যে অন পেজে কোড করতে চাই, সেই ওয়েটাকে বলে ইন্টারনাল ওয়ে, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। ইন্টারনাল জাভাস্ক্রিপ্টে কোড লিখতে হলে তোমাকে HTML এর ভিতরে একটা ট্যাগ আছে স্ক্রিপ্ট, ওই ট্যাগের মধ্যেই তোমাকে জাভাস্ক্রিপ্টে কোড লিখতে হবে। জাভাস্ক্রিপ্ট শুরু, জাভাস্ক্রিপ্ট শেষ, অর্থাৎ স্ক্রিপ্ট শুরু স্ক্রিপ্ট শেষ তোমাকে বোঝাতে হবে, এবং এর মধ্যেই তোমাকে জাভাস্ক্রিপ্টে কোড লিখতে হবে টু ডু সামথিং ইন JS। ঠিক আছে, বুঝতে পারছি এতটুকু? এখন প্রশ্ন, এই স্ক্রিপ্ট ট্যাগটা কি একটা পেজে একবারই থাকবে? নো, এটা তুমি মাল্টিপল বার এখানে ইউজ করতে পারো, মাল্টিপল টাইম তুমি এখানে স্ক্রিপ্ট ট্যাব ইউজ করে জাভাস্ক্রিপ্টে কোড লিখতে পারবা। ক্লিয়ার? ওকে, আমরা জাস্ট ফর এক্সাম্পল টেস্ট করার জন্য এই কোডটা এখনো বোঝার দরকার নাই। console.log hello guys, I am from internal JS. Let's run it. দেখো এই পেজটা যখন আমি রান করছি নিচে দিয়ে এটা আসছে, হ্যালো গাইস আই এম ফ্রম ইন্টারনাল জেএস। ওকে, ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আমি এখানে আরেকটা ফাইল নিব index.js, এইটাকে বলে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কোডগুলো আলাদা ফাইলে আমরা লিখতেছি, দেখছো, যার এক্সটেনশন হচ্ছে .js। এই ফাইলের মধ্যে এবার কোনো শুরু শেষ নাই, তোমার ইচ্ছা মতো তুমি জাভাস্ক্রিপ্টে কোড লিখো। আমি এখানে লিখব console.log, এখানে লিখব hello bro I am from external JS, এবং এখন এইখানে তো লিখলাম, এই ফাইলটাকে এই ফাইলটাকে তো ডিরেক্ট ব্রাউজার দিয়ে রান করতে পারছি না আপাতত, তাহলে আমি কি করব, আমি এটাকে এখান থেকে কিভাবে রান করব, বা এই ফাইল দিয়ে কিভাবে কল করব? আমরা CSS কল করছিলাম না লিংক ইউজ করে,
লিঙ্ক ট্যাগ ইউজ করে কি হয়, HTML থেকে CSS ফাইলকে আমরা কি করি, এক্সটার্নাল CSS কে আমরা ইনক্লুড করি। ঠিক তেমনি জাভাস্ক্রিপ্টের কোডগুলো হচ্ছে স্ক্রিপ্ট সোর্স দিয়ে আমরা কি করব, ফাইলের নামটা দিয়ে দিব, ব্যাস শেষ, নাথিং এলস, আর কিছু করার দরকার নেই। ব্যাস এখানে এই জেএস এর কোডটা হয়ে যাবে, এখানে ইনক্লুড হয়ে যাবে। লেটস সি, দেখি কি করা যায়, হইলো কিনা। দেখো, I am from internal JS and I am from external JS. Then both code are working. Okay? Okay, প্রশ্ন, এইটা কি সবার নিচে দিতে হবে? No. If you want, you can use it anywhere in the HTML file. But the best practice is use it in the bottom of the body tag. এটাকে বডি ট্যাগের একবারে বটমে ইউজ করাটা বেস্ট প্র্যাকটিস। রিজন কি? রিজন হচ্ছে সমস্ত জাভাস্ক্রিপ্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখান থেকে তুমি পুরো HTML টাকে কন্ট্রোল করতে পারবা, পুরো HTML কে। তো সেক্ষেত্রে কাইন্ড অফ এই জেএস এর কোডগুলো HTML এর উপর ডিপেন্ডেন্ট। বিকজ অফ জাভাস্ক্রিপ্ট দিয়ে তুমি কাকে ইন্টারেক্টিভ করবা? তুমি ইন্টারেক্টিভ করবা HTML কে। এখন তোমার ওই HTML টাই যদি পুরোপুরি ভাবে লোড না হয়, তাহলে সে কাজ করবে? এক্সেপশন দিবে না? ওকে, সো সেজন্যই আগে বডি ট্যাগের নিচে একবারে বটমে ইউজ করলে সুবিধা হলো কি, উপর থেকে সবগুলো HTML লোড হওয়ার পরে তোমার ওই স্ক্রিপ্টটা লোড হবে। এতে করে সুবিধাটা কি? সুবিধাটা হলো আমার জিনিসটা লোডের অবস্থা, আমার ফুল, আমি কনফার্ম হলাম যে আমার পুরো HTML-টা কি লোডেড। ওকে, এতটুকু ক্লিয়ার? কোনো সমস্যা? ওকে, রাইট, সুপার। সো আমি আপাতত হচ্ছে যে এক্সটার্নাল জেএস ইউজ করতেছি, যাতে করে আমি জিনিস কোডগুলো আলাদা থাকে। ঠিক আছে, ওকে। তো যেটা বলছিলাম, এতটুকু পর্যন্ত জাভাস্ক্রিপ্টের ইন্ট্রো বা জাভাস্ক্রিপ্টের ইউজ কেস বোঝা গেছে তো নাকি? ওকে, ওকে, ফাইন। আমরা আজকে, আমি সম্পূর্ণ পুরোপুরি নিয়ে আলোচনা হয়তো করব না, আমি জাস্ট তোমাকে ধারণা দিয়ে দেব। ইউ হ্যাভ টু প্র্যাকটিস অন এভরিথিং, বিকজ এই জিনিসপত্রগুলো কিন্তু সিমিলার টু পিএইচপি, জাস্ট প্ল্যাটফর্মটা ডিফারেন্ট অ্যান্ড সিনটেক্স আর ডিফারেন্ট। সিনটেক্সের সব কিছু ডিফারেন্ট না, সিনটেক্সের ভিতরে কিছু কি বলে এটাকে, সিমিলারিটি আছে। যেমন পিএইচপিতে ডলার সাইন লাগে না, এখানে সরি পিএইচপিতে ডলার সাইন লাগে, এখানে ডলার সাইন লাগে না। আর হচ্ছে পিএইচপিতে সেমিকোলন দিয়ে মাস্ট বি শেষ করতে হয়, এখানে সেমিকোলন দিতে হয় না। এই ছাড়া আর কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, সো আমরা আসি কোনো ডেটা, আমরা যেরকম পিএইচপিতে কোনো কিছু আউটপুটে প্রিন্ট করতে হলে বা দেখাইতে হলে আমরা ইকো দিয়ে করতে পারি, আমরা প্রিন্ট দিয়ে করতে পারি, প্রিন্ট আর্ট ইউজ করি, বার্ডআপ ইউজ করি। সো এইগুলোর কিন্তু আলাদা আলাদা মিনিং আছে, এগুলোর আলাদা আলাদা ইউজ কেস আছে। ফর এক্সাম্পল, স্ট্রিং রিলেটেড বা যে কোনো ধরনের সিঙ্গেল ডাটা আমরা যদি প্রিন্ট করতে চাই, নট এক্সপ্রেশন ছাড়া, সরি এক্সপ্রেশন রিলেটেড সবকিছু আমরা ইকো দিয়ে করতে পারি। আবার প্রিন্ট ইউজ করলে সেক্ষেত্রে আমরা এক্সপ্রেশন ইউজ করতে পারি না। তারপর প্রিন্টার ইউজ করি আমরা কিসের জন্য, অ্যারে ডাটা প্রিন্ট করার জন্য। বার্ডআপ ইউজ করি আমরা একটা ভেরিয়েবলের ডেটা এবং ওর নিজস্ব যে প্রপার্টি সেগুলো দেখার জন্য। তো আমাদের জাভাস্ক্রিপ্টে আমরা দুইভাবে, কয়ভাবে, দুইভাবে আমরা যে কোনো কিছু আউটপুটে দেখাতে পারি, যে কোনো কিছু আউটপুটে দেখাতে পারি, মানে বেসিকলি দুইভাবে। নাম্বার ওয়ান ইজ console, number 2 is using DOM. DOM মানে হচ্ছে DOM, it full form is document object model। কি? document object model। ওকে, সো কনসোল জিনিসটা কি? কনসোল বলতে আমরা কি বুঝি? কালো স্ক্রিন বুঝি না, যেখানে কি মূলত হচ্ছে টার্মিনাল টাইপের কিছুটা থাকবে। ঠিক এরকমই ব্রাউজারের তোমার যে জাভাস্ক্রিপ্ট কোডটা রান হচ্ছে, এটার সমস্ত লগ কিন্তু ব্রাউজারের কনসোলে থাকে। তো তুমি যদি কোনো, তো আমরা এই কনসোল ক্লাসটা ইউজ করে কিন্তু জাভাস্ক্রিপ্টে সেটাকে কি করতে পারি, আমরা
প্রিন্ট করতে পারি। ওকে, ঠিক এটা অলরেডি আমরা দেখছি। কনসোল ডট লগ ইউজ করলে এখানে কিন্তু লগ আকারে আসে, ঠিক আছে, যে এটা লগ, এটা লগ করতেছে এরকম কিছু একটা। কিন্তু কনসোল ডট ইনফো দাও, দেখছো এটা এরকম আসলো। কনসোল ডট কি বলে এরর দাও, এটা কিন্তু এখন একটা এরর টাইপের আসছে, দেখছো? হ্যালো ব্রো, আই এম ফ্রম এক্সটার্নাল জেএস। ক্লিয়ার? আচ্ছা, এটা মূলত হচ্ছে কি হয়, লগ মানে আমরা কি বুঝি, লগ স্টোর হওয়া মানে হচ্ছে তুমি যা করতেছো তার একটা ফুটপ্রিন্ট থাকা। এখন একটা সফটওয়্যারের অনেক ধরনের ফুটপ্রিন্ট হতে পারে, সাকসেসফুলি কাজ করতে পারে অনেক জায়গায়, অনেক জায়গায় এরর করতে পারে, অনেক জায়গায় হুট করে শাটডাউন হয়ে আবার সেটা অটো রিস্টার্ট হতে পারে। এগুলো লগ থাকা মানে কি, এগুলোর কখন কি হয়েছে সবকিছু একটা ফুটপ্রিন্ট থাকা। তো ঠিক তেমনি আমরা এখানে ফুটপ্রিন্ট রাখতেছি, নাথিং এলস। সো এই কনসোল ইউজ করো, এখানে কাজ করা যায়। ওকে, একটা কথা বলে রাখি আখিলেশ, জাভাস্ক্রিপ্টে তুমি যা কিছু দেখবা সবকিছু কোনো না কোনো অবজেক্টের, কোনো না কোনো ক্লাসের ভিতরে আছে, প্রোটোটাইপ বেসড। এখানে ক্লাসগুলোকে মানে একটু জাভাস্ক্রিপ্টের ভাষায় বলে প্রোটোটাইপ বেসড, আর আমরা জেনারেল ভাষায় যদি বলি, তোমাকে বোঝানোর জন্য বলতেছি, সবকিছু কোনো না কোনো ক্লাসে থাকে, ঠিক আছে? সবকিছু কোনো না কোনো ক্লাসে থাকে, বাই ডিফল্ট কোনো না কোনো ক্লাসের কোনো না কোনো অবজেক্টে বিলং করে। ওকে, এখন এই যে কনসোল নিয়ে আমরা কাজ করলাম, কনসোল ডট ইরো, এটাও কিন্তু একটা বিল্ট ইন ক্লাস আছে। বিল্ট ইন ক্লাসটা কাইন্ড অফ এরকম কনসোল, ঠিক আছে? এখন এরকম যদি হয় তাহলে আমরা কি করি, আমরা একটা অবজেক্ট যখন ক্রিয়েট করি, আমরা প্রথমে কি করি, একটা ভেরিয়েবল নিই, সাপোজ ওবিজে ইকুয়াল টু নিউ ক্লাস নেম CONSOL কনসোল। তারপর কি করি, ওই অবজেক্ট ডট, এবার আমরা কি করি, ওই অবজেক্ট ওই ক্লাসের ভিতরে যে ফাংশনগুলো আছে সেগুলো ইউজ করি। ঠিক তেমনি জাভাস্ক্রিপ্টও সেম। দেখো, কনসোল ডট ইরো দিলাম, কনসোল ডট ইরো এর মানে কি, কনসোল একটা অবজেক্ট, ওর ভিতরে কি আছে, ইরোর নামে একটা ফাংশন আছে যাকে আমি কল করছি। ক্লিয়ার? ওকে, এখন আমরা জানি, আমরা দেখছি না গেট টাইপ একটা ফাংশন দেখছিলাম না পিএইচপি তে, কোনো একটা ভেরিয়েবলের কোনো ডেটা টাইপ কি সেটা বের করা। তেমনি জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন আছে, নাম হচ্ছে টাইপ অফ। টাইপ অফ এর ভিতরে আমরা কনসোল দিয়ে দেখি অ্যাকচুয়ালি কনসোলটা কিসের। কিছু আসবে না কারণ আমি আসলে কিছু প্রিন্ট করি নাই। এটা একটা অবজেক্ট, দেখছো? এটা একটা অবজেক্ট। ওকে, তো বুঝে গেল তো, কনসোলটা হচ্ছে একটা অবজেক্ট। অবজেক্ট মানে কোনো না কোনো ক্লাসের অবজেক্ট, রাইট? এটা তো কোনো ফিজিক্যাল কোনো অবজেক্ট না, কোনো না কোনো ক্লাসের অবজেক্ট। আমরা যদি একটু এইটাকে নিয়ে সার্চ করি, জাভাস্ক্রিপ্ট কনসোল, ওয়েব কনসোল, দেখছো সি বরাবর, দেখছো কনসোল ডট ইরো, কনসোল ডট ইনফো, দিস আর দ্য ক্লাস। কনসোল হচ্ছে একটা ক্লাস, ওর ভিতরে কি কিছু ফাংশন আছে, একটা হচ্ছে লগ, একটা হচ্ছে ওয়ার্নিং, একটা ইরর, আর একটা ব্লক। তার মানে হচ্ছে যে আমি যদি লগ ইউজ করি তাহলে সেটা একটা জেনারেল ইনফরমেশন, ইনফরমেশনাল মেসেজ যদি আমি দেই তাহলে সেটা কি, জেনারেল ইনফরমেশন। আমি যদি ওয়ার্নিং ইউজ করি ওয়ার্নিং টাইপের হবে, ইরর থ্রো করলে ইরর টাইপের আসবে, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা ফাংশন। তো আমরা দেখতে পারি এখানে ট্রাই করে, লুক এট দি হিয়ার, ওয়ার্নিং ইউজ করো, ওয়ার্ন ইউজ যদি করি তাহলে এটার আউটপুটটা কিরকম আসা উচিত, দেখছো? একটু ওয়ার্নিং টাইপের আসলো না, হলুদ করে, বুঝছো?
তাহলে কি আমরা অনেক সময় জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে ডিবাগ করার জন্য কোনো একটা জায়গায় প্রবলেম হচ্ছে সেটা বের করার জন্য আমরা এরকম কনসোল লিখে লিখে আমরা এরকম এই যে ব্রাউজারের এই কনসোলটাতে আমরা চেক করি, অ্যাকচুয়ালি টেস্ট করি। ওকে, এইটা একটা জিনিস গেল, আউটপুট কিভাবে দেখাবো। আরেকটা ওয়ে হচ্ছে ডোম ইউজ করে একটা জাভাস্ক্রিপ্টের যে কমেন্টিং, আমরা যে কমেন্ট করি না, যাবো পিএইচপি তে কমেন্ট করছিলাম না লাইন কোড, জাভাস্ক্রিপ্ট আর পিএইচপি যে কমেন্টের সিনট্যাক্স কিন্তু সেম, এরকম করে সিঙ্গেল লাইন আর মাল্টি লাইনটা স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। সো এটা হচ্ছে ইউজিং কনসোল। এখন আসি ইউজিং ডোম। ডোম মানে কি বলছি? ডকুমেন্ট অবজেক্ট মডেল। আচ্ছা, ডকুমেন্ট কি? আমরা একটা ওয়েব পেজের সামনে যা দেখি, যে HTML-টা দেখি, এটাই হচ্ছে ডকুমেন্ট। বুঝতে পারছি? আমরা একটা ওয়েব পেজের সামনে যা দেখি সেটাই তো HTML, রাইট? সো ওই HTML-টাই হচ্ছে ডকুমেন্ট। ক্লিয়ার? এখন ওই HTML নিয়ে তুমি যা যা করতে পারো, যা যা করার ক্যাপাবিলিটি আছে বা যা যা করার ফ্যাসিলিটি জাভাস্ক্রিপ্ট প্রোভাইড করে, ওই সব কিছু এক জায়গায় আছে। সেটাকে বলে কি? সেই মডিউলটার নাম হচ্ছে ডোম মডিউল বা ডকুমেন্ট মডিউল। বুঝতে পারছি? যেমন থাকে না এরকম বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ম্যাথ নিয়ে যত ফাংশন, যত কাজকর্ম, যত বিল্ট ইন ফাংশন, যা যা করার আছে সবকিছু ম্যাথ ক্লাসের মধ্যে। তা তুমি পাইথনে কাজ করছো না? পাইথনে কি ম্যাথ নিয়ে কাজ, সাপোজ তুমি ম্যাথমেটিক্সের একটা ফাংশন নিয়ে কাজ করবা, এভিজে, এভারেজ বা ম্যাক্স, হ্যাঁ, ওটা কি ম্যাথ ক্লাসের মধ্যে থাকে, ম্যাথ মডিউলের মধ্যে। কেন? এই যে মডুলারাইজ কি জন্য করা হয়েছে? জিনিসগুলোকে সেপারেট করার জন্য, ক্যাটাগরাইজ করার জন্য। ঠিক তেমনি জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশনে যা যা দেখি, একটা HTML, ওটা মূলত হচ্ছে একটা ডকুমেন্ট। এটা এক ধরনের ডকুমেন্ট। এটা হইতে পারে HTML টাইপের ডকুমেন্ট, এটা কিন্তু টেক্সট টাইপের না, HTML টাইপের ডকুমেন্ট, বাট ইটস আ ডকুমেন্ট। সো এই ডকুমেন্ট নিয়ে যা যা করা যায় সবকিছুর ইউটিলিটি ফাংশন, সবকিছুর ওয়ে কার মধ্যে বলা আছে? ডকুমেন্ট যে মডিউল, ওর মধ্যে বলা আছে। বুঝতে পারছি? আর আমি আগেই বলছি জাভাস্ক্রিপ্ট সবকিছু প্রোটোটাইপ বা ক্লাস বেসড বা অবজেক্ট বেসড বলি। তাহলে এই সবকিছু যেহেতু ডকুমেন্ট মডিউলে আছে, তার মানে এই সবকিছুর জন্য একটা ক্লাস আছে নিশ্চয়ই, যেটা যেটা দিয়ে সবকিছু মেনটেন হয় এই ডকুমেন্ট রিলেটেড। সেই ক্লাসটার নাম কি? সেই ক্লাসটার নাম হচ্ছে কি? ডকুমেন্ট ক্লাস। কি ক্লাস? ডকুমেন্ট ক্লাস। ওকে, এবং সেটাকে ইউজ করতে হলে কিভাবে ইউজ করতে হবে? ডকুমেন্ট অবজেক্ট দিয়ে। অবজেক্টটা কি? ডকুমেন্ট, ডকুমেন্ট এইটা, ঠিক আছে? এইটা দিয়ে সেটাকে ইউজ করতে হবে। সো ডকুমেন্ট ডট, এরপর এই ডকুমেন্ট রিলেটেড যা যা আছে পুরো HTML-টা তুমি এই ডকুমেন্ট দিয়ে কন্ট্রোল করতে পারবা, এই ডকুমেন্ট মডিউলটা দিয়ে। এটা একটা অবজেক্ট। সো ডকুমেন্ট ডট রাইট নামে একটা ফাংশন আছে, ডকুমেন্ট ডট রাইট নামে একটা ফাংশন আছে। হ্যালো good people, I am from DOM। তাহলে দেখো এটা দিলে কি হবে? এটা দিলে ভ্যালুটা ওয়েব পেজে শো করবে, দেখছো? এটা কিন্তু কনসোলে শো করবে না। কেন কনসোলে শো করে নাই? কারণ আমি ইউজ করছি কি? ডকুমেন্ট। আর ডকুমেন্ট মানে কি? আমার যে পুরো HTML-টা আছে ওইটা। ক্লিয়ার? এখন ডকুমেন্ট রাইট দিলে কি হয়? ডকুমেন্ট রাইট দিলে তোমার যে HTML-টা আছে ওই HTML-এর সবার যতটুকু পর্যন্ত কাজ করা হয়েছে বা যতটুকু পর্যন্ত কোড আছে তার নিচে সুন্দর করে তোমার এই লেখাটা কি করবে? সে প্রিন্ট করে দিবে। সাপোজ আমি এখানে একটা h1 দিলাম, দিস ইজ জাভা স্ক্রিপ্ট ক্লাস। এইটা দেখো এখানে আউটপুটে কি হয়। দেখো, হ্যালো গুড পিপল, আই এম ফ্রম ডোম, এইটা কিন্তু কোত্থেকে আসছে? এইটা কিন্তু তোমার জাভাস্ক্রিপ্ট থেকে আসছে। এবং এটা কোথায় প্রিন্ট হয়েছে?
এই জিনিসটা প্রিন্ট হয়েছে প্রথম এইটার নিচে, এইটা কোথায় আছে? এইটা আছে হলো এই যে উপরে h1 এর নিচে। তার মানে যতটুকু পর্যন্ত HTML এ কোড আছে, এরপর নিচে যেখানে ফাঁকা পাবে সেখানে সে কি করবে, ডকুমেন্ট ডট রাইট দিয়ে এটা প্রিন্ট করে ফেলবে। আমি কি বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে ফাইন। এখন এর সাথে সিমিলার একটা ফাংশন আছে ln। আচ্ছা এটা আরেকবার দিই, হ্যালো গুড ইউজার দিয়ে। এবার এটা ডিফারেন্সটা কি হয় দেখো, দুটো একসাথে হয়ে গেছে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো বিআর ট্যাগ নেই। এখন ln যদি দিই, রাইট ln যদি ইউজ করি প্রথমটাতে, তাহলে কি হবে ln, তাহলে কি হবে এই অংশটুকু প্রিন্ট হয়ে একটা নিউ লাইন আসবে, রাইট? এখন দেখো এখানে আসে কিনা, আসে নেই কেন? না এটা অন্য কাজে, এটা আসলো না, ভেরি ব্যাড। ওকে, বাট ডকুমেন্ট রাইটের কাজটা তো বুঝতে পারছি নাকি? ডকুমেন্ট এবং কনসোল ক্লাসের মধ্যে পার্থক্য কি বুঝছি? ডকুমেন্ট হচ্ছে ওয়েব পেজে যে HTML আছে, ওই HTML পুরোটা নিয়ে কাজ করার জন্য যে মডিউল সেটা হচ্ছে ডকুমেন্ট, আর কনসোল নিয়ে কাজ করার জন্য যে মডিউল সেটা হচ্ছে কি কনসোল। ক্লিয়ার? ওকে ওকে, এবার হচ্ছে আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলবো। তো ভেরিয়েবল কি সেটা কি বলা লাগবে? ওকে, ভেরিয়েবল কিভাবে বানাইতে হয় জাভাস্ক্রিপ্টে সেটা বলি। In JavaScript, we can define a variable by three ways. Number one is using var keyword. অর্থাৎ প্রথমে var কিওয়ার্ডটা লাগবে, তারপর এ একটা ভেরিয়েবলের নাম নেম, তারপর হচ্ছে কি ভ্যালু, সাপোজ শুভ। বাট নিচে এসে যদি তুমি যদি চেঞ্জ করতে চাও তখন আর লাগবে না, ইউজ করবা ওই যে তোমার ইসের মতো সি প্রোগ্রামিং এ যেরকম আমরা ইউজ করি না, প্রথমে টাইপ দিতে হয়, টাইপ দিয়ে ভেরিয়েবলের নাম, ঠিক এরকম এখানে var দিতে হয় আর কি। ওকে, আরেকটা ওয়ে হচ্ছে কি ইউজিং লেট তারপর হচ্ছে তোমার রোল ইকুয়াল টু 10, আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট পাই ইকুয়াল টু 3.1416। কনস্ট্যান্ট যেটা, সেটা তো আমরা বুঝতেছি যে এটার ভ্যালুটা নিচে কোথাও চেঞ্জ করা যাবে না, বাট var এবং লেটের মধ্যে কিছুটা স্কোপ রিলেটেড ডিফারেন্স আছে, মানে খুব বেশি ডিফারেন্স না, স্কোপ রিলেটেড। এটা একটু আপনি পড়াশোনা করে নেবেন যে var এবং লেটের মধ্যে স্কোপ, var অথবা লেট আমি ঠিক শিওর মনে পড়তেছে না, একটা গ্লোবাল স্কোপে কাজ করে আর একটা লোকাল স্কোপে। গ্লোবাল স্কোপ মানে হচ্ছে পুরো কোডের মধ্যে সব জায়গায় অ্যাভেলেবেল, আর লোকাল স্কোপ মানে হচ্ছে ব্লকের ভিতরে অ্যাভেলেবেল। মানে আমাদের যদি এরকম একটা ফাংশন থাকে, আমরা দেখছি না ইফ ইলস বা ফাংশনের এরকম একটা ফাংশন গেট সে হ্যালো, ঠিক আছে? এখানে যদি আমরা যাই, আমি হয়তো বা এখান থেকে কনসোল ডট লগ নেম এটাকে যদি আমরা দেই, লেটস সি হোয়াট উইল হ্যাপেন। ইট ইজ নট ওয়ার্কিং। ও আমি তো কল করি নাই, সরি। Let's see, it is working and it is written শুভ। বাট আমরা যদি রোলটা দেই 10 আসছে। এটা একটা স্কোপ নিয়ে এটার একটা ডিফারেন্স আছে, আমি এই মুহূর্তে মনে পড়তেছে না, আপনি তো দেখে নিয়ে কেমন যে var এবং লেটের মধ্যে ডিফারেন্সটা কি। ওকে, এই তিনটা উপায়ে আমরা কি করতে পারি, ভেরিয়েবল ডিফাইন করতে পারি। ওকে, তারপর কি আছে, এরপর ডাটা টাইপ সম্পর্কে যদি আমি বলি, আমরা পিএইচপি তে যে ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করি, লিনিয়ার ডাটা টাইপ গুলো যেগুলো ছিল সবগুলো এখানেই সাপোর্টেড, ইন্টিজার, ফ্লোট, ডাবল, স্ট্রিং, তারপর বুলিয়ান, হ্যাঁ। বাট এখানে
ইন্টিজার, এখানে ইন্টিজার, ফ্লোট এগুলো একটা কমন মডিউলে থাকে, সেটার নাম হচ্ছে নাম্বার। সেটার নাম কি? নাম্বার মডিউল। ওকে, সো আমরা যদি এরকম চিন্তা করি যে আমাদেরকে কি করতে হবে, আমাদের একটা স্ট্রিং যদি থাকে, আমরা যদি এরকম চাই যে সাপোজ ধরো একটা ভেরিয়েবল নিলাম লেট নাম্বার ইকুয়ালস টু 10, স্ট্রিং এর ভিতরে রাখলাম 10 বা 50 দিলাম। এখন আমরা যদি এটাকে এইটা এখন আছে কিসে, স্ট্রিং এ নাকি নাম্বারে আছে? স্ট্রিং এ। এইটাকে যদি আমরা কি বলে ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে জাভাস্ক্রিপ্ট একটা ফাংশন আছে পার্স ফ্লোট, প্রথমে নাম্বার ডট পার্স ফ্লোট, ঠিক আছে? এটাকে আমি ডকুমেন্ট ডট রাইট নাম্বার just 1 second please. ও আমি সিনট্যাক্স ভুল করছি, সরি। ওকে, 50 আমরা একটা ফাংশন বানাই কোনো কিছু প্রিন্ট করার জন্য, ফাংশন প্রিন্ট সামথিং আন্ডারস্কোর প্রিন্ট। কারণ বারবার এই লাইন লিখতে ভালো লাগে না। ডেটা ডেটা প্লাস, আচ্ছা একটা যদি বলি সেটা হচ্ছে এখানে জাভাস্ক্রিপ্টে কনক্যাটেশন করার জন্য প্লাস ইউজ করা হয়, কেমন? ওকে, আমরা এখন এটা কি করতেছি, আমি ওই বারবার ডকুমেন্ট ডট রাইট লেখার চাইতে আমি একটা ফাংশন বানাই নিছি আন্ডারস্কোর প্রিন্ট নামে। আমি জাস্ট আন্ডারস্কোর প্রিন্ট কল করব, এর ভিতরে আমি দিয়ে দিব নাম্বার 50 শো করছে। ওকে ফাইন, আমি যদি আরেকবার দিই, আরেকবার 50। ওকে, এখন আমি এখানে চাই এটা টাইপটা কি প্রথমে সেটা দেখব, টাইপ অফ নাম্বার। এখানে জাভাস্ক্রিপ্টের সুবিধাটা হচ্ছে টাইপ অফ কে তুমি ফাংশন মানে একটা ফাংশন আকারেও লিখতে পারবা, এভাবেও লিখতে পারবা। এটা হচ্ছে স্ট্রিং, ফাইন। এখন আমি এটাকে এখানে এসে প্রিন্ট পার্টস ফ্লোট, তার ভিতরে হচ্ছে কি নাম্বার দিব, দেওয়ার পরে এইটাকে আমি টাইপ দিয়ে দেখব, টাইপ অফ এইটা, লেটস সি হোয়াট উইল হ্যাপেন, নাম্বার। ওকে, তুমি ফ্লোটে কনভার্ট করতে পারবা, তুমি ইন্টিজারে কনভার্ট করতে পারবা, কিন্তু এটা টাইপটা হচ্ছে কি নাম্বার। ইট মিনস জাভাস্ক্রিপ্টে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে কোনো কি ইন্টিজার ফ্লোট নামে লিনিয়ার কোনো ডেটা টাইপ নাই, এভরিথিং ইজ নাম্বার। ওকে, ওকে, আচ্ছা এখন প্রশ্ন হলো তোমার যদি এরকম এরকম যদি একটা কাজ আসে যেখানে তোমাকে কি বলে, হাউ ক্যান আই সে দিস, একটা ফ্লোট বা একটা ইন্টিজার নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তুমি তোমার এই জাভাস্ক্রিপ্টের ইন্টিজার নাম্বারগুলোকে তুমি HTML এর মধ্যে ডিরেক্টলি প্রিন্ট করতে পারবা না, অর্থাৎ অ্যাজ এ নাম্বার হিসেবে প্রিন্ট করতে পারবা না, ইউ হ্যাভ টু কনভার্ট ইট টু দ্য স্ট্রিং। সো হাউ আমরা এটা কিভাবে করতে পারি, আমরা যেভাবে করতে পারি সেটা হলো, সাপোজ ধরো এই 50 কে আমি এটা বানাই দিলাম, জাস্ট 50, তার এখন এটা কি, এখন এটা একটা নিউমেরিক ভ্যালু, নাম্বার ভ্যালু, রাইট?
নাম্বার টাইপের। ওকে, এখন আমি যদি এটাকে স্ট্রিং এ কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করব? সাপোজ একটা ভেরিয়েবল নেই, নাম টু str ইকুয়ালস টু, প্রথমে নাম্বার লিখবো, তারপর টু স্ট্রিং, টু কি স্ট্রিং। এখানে দেখো টু দিয়ে কিন্তু 5টা ফাংশন আছে, টু এক্সপোনেনশিয়াল, টু ফিক্সড, টু লোকাল স্ট্রিং, টু প্রিসিশন, টু স্ট্রিং। টু ফিক্সড মানে কি? টু ফিক্সড মানে হচ্ছে সাপোজ এটার পয়েন্ট দিয়ে টু, এরকম যদি অনেক দশমিকের পরে অনেকগুলো একটা ইয়ে থাকে, নাম্বার থাকে, তখন তুমি কত পজিশন পর্যন্ত নিবা। তুমি যদি 2 দিয়ে দাও সেক্ষেত্রে এটাকে আমরা প্রিন্ট করি, দেখছো 50.25। ওকে, দেখছো 50.25, কিন্তু নাম্বারটা কি 50.25416145। এটা হলো টু ফিক্সড এর কাজ, অর্থাৎ দশমিকের পরে কত প্লেস পর্যন্ত আমি নিব। তারপর হচ্ছে টু এক্সপোনেনশিয়াল, এটার কাজ কি? এটার ভিতরে কার্সর রাখলাম, দেখি রিটার্ন এ স্ট্রিং কন্টেনিং এ নাম্বার রিপ্রেজেন্টেড ইন এক্সপোনেনশিয়াল নোটেশন। আচ্ছা, সাপোজ আমি এখানে 2 দিলাম, লেটস সি হোয়াট উইল হ্যাপেন। 5.03 e প্লাস 1, ঠিক আছে। তারপর আমি এটা যদি জাস্ট এটা থাকে 5 দিই, ওকে সুন্দর। এরপর হচ্ছে যে টু প্রিসিশন, এইটার কাজ কি? নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট মাস্ট বি ইন রেঞ্জ 1 to 21 ইনক্লুসিভ স্ট্রিং কোয়ান্টিটি এ নাম্বার রিপ্রেজেন্টেড আইদার ইন এক্সপোনেনশিয়াল অর ফিক্সড নোটেশন। আচ্ছা, এটা বাদ দিই, লাগবে না। টু স্ট্রিং যেটাকে দেখতে চাচ্ছি সেটা দেখি, টু স্ট্রিং, এটা দেখি, শেষ। এটা দিলে ওটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে, ওটা আর কি নিউমেরিক ভ্যালু থাকবে না। এখন সেটা স্ট্রিং এ কনভার্ট হলো কিনা কিভাবে বুঝবো? টাইপ অফ স্ট্রিং। ওকে, আকিলিস্ট ঘুমাচ্ছেন নাকি? ওকে, সো এতটুকু ক্লিয়ার। আমরা লুপ শিখছিলাম না, মনে আছে লুপ? এখানেও সেম, যদি ফর লুপের কথা ধরি, ফর i equals to 0, i less than 10, i plus plus, print i, দেখেন তো সেম 0 1 থেকে 9 পর্যন্ত। ওকে, এখানে কিছু এক্সট্রা লুপ আছে, পিএইচপি তে যেরকম ফর ইচ আছে, এখানেও কিছু ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক কিছু লুপ আছে। যেমন এখানেও ফর ইচ আছে কিন্তু সিনট্যাক্সটা ভিন্ন, এখানেও ইচ আছে, এখানে ইচ ফর ইচ, এগুলো এক্সট্রা কিছু লুপ আমরা জাভাস্ক্রিপ্টেও পাবো। এরপরে আসি ফাংশনে। ফাংশন নিয়ে পিএইচপির বিল্ট ইন জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশনগুলো তো আমি বললাম। জাভাস্ক্রিপ্টে কিছু ফাংশন আছে, অ্যারো ফাংশন, রেস্ট প্যারামিটার, অ্যানোনিমাস ফাংশন। এখন অলরেডি একটা জিনিস আমি দেখাই ফেলছি, ফাংশন কিভাবে বানাইতে হয়, ইউজার ডিফাইন ফাংশন কি দেখাইছি না? আমরা পিএইচপি তে ফাংশন এভাবে ক্রিয়েট করছি না? পিএইচপি তে ফাংশন কিভাবে বানাইছি? প্রথমে ফাংশনের নাম, তারপর ফাংশনের একটা কি নাম। ফাংশনের নামটা কি হইতে পারে? ইট কুড বি সে গ্রিট দি, গ্রিট, ওকে, গ্রিটিংস, সুন্দর, এরকম। এখন এখানে আমরা প্রথমে যদি এরকম করি, প্রিন্ট, লুপটা আপাতত বন্ধ রাখলাম, এখানে দিলাম হচ্ছে সে হ্যালো হাসান, ও ইয়েস, এটা কোথায়? ইন প্রমিস সিনট্যাক্স এরর জেসন ডট পার্স অবজেক্ট ইজ নট ভ্যালিড। এটা কোথায় কোথায় কোথায়? ওকে, এটা অন্য জায়গায়। আমরা এই ফাংশনটাকে তো কলই করি নাই, ফাংশনটা বানালাম, কল করতে হবে কি ফাংশনের নাম, পিএইচপি তে যেভাবে কল করি সেম ভাবে। হ্যালো হাসান আসছে, এখন আমরা হাসানের জায়গায় অন্য নাম, যে আমরা যে
ফাংশনের যে প্যারামিটার গুলো আছে, যদি প্যারামিটার ডিফাইন করতে চাই কি করতে হবে, এখানে একটা প্যারামিটার দিতে হবে নেম, তারপর সেটাকে এখানে আমরা কি কনক্যাট করে ইউজ করব। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, নেমটা পাস করতে হবে শুভ। প্রথমবার শুভ দিলাম, পরের বার আখিলেশ দিলাম। লেটস সি ইট ইজ ওয়ার্কিং। হ্যালো শুভ, হ্যালো আখিলেশ। ঠিক আছে, ফাংশনে প্যারামিটারটা দেখলাম। এখন এইখানে একটা কম্প্রিহেনশন আছে। কম্প্রিহেনশনটা কি, যদি এরকম হয় আমাদের অনেকগুলো কনক্যাটেশনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, তখন এটাকে আমরা ইজিলি করতে পারবো। একটা ওয়ে আছে, সেটা হলো যে কেটে দিলাম, এই যে এইটা ইউজ করলাম, ঠিক আছে, এইটা ইউজ করে এর ভিতরে আমি হ্যালো, তারপর যেখানে আমার ভেরিয়েবল লিখতে হবে সেখানে আমি এই ব্র্যাকেটটা দিয়ে ভেরিয়েবলের নাম শেষ। এটা কিন্তু কি হয়ে গেছে, এখানে এই ভেরিয়েবলটা প্রিন্ট হয়েছে স্ট্রিং এর ভিতরে। দেখো আউটপুটে কি হলো, আচ্ছা এইটা ডকুমেন্ট ডট রাইট এলএন, এটা মনে হয় সাপোর্ট করবে না। এটা হচ্ছে ES6 এর ফিচার। আমরা কনসোল দিয়ে দেখতে পারি ফার্স্ট অফ অল এটা কাজ করে কি না। ইয়েস, সরি আমারই ভুল হয়েছে। এইখানে ডলার সাইন দিয়ে এইটা দেখেন কালারটা কিন্তু মানে ডিফারেন্ট হয়ে গেছে। এইটা হচ্ছে একটা ভেরিয়েবল। এখন যদি এখানে আরেকটা ভেরিয়েবল থাকে, সাপোজ এখানে নিলাম হচ্ছে এইজ ইকুয়ালস টু, বাই ডিফল্ট একটা ভ্যালু ডিফাইন করে দিলাম 10 না, এখন এখান থেকে এইজ এর ভ্যালু না পাঠালেও কাজ করবে। এইজ ইজ আবার এরকম, তাহলে জিনিসটা খুবই ইজি না, বারবার কনক্যাটেশন করাচ্ছে, এই সিনট্যাক্সটা খুব ইজিয়ার না। হ্যালো শুভ, হ্যালো আখিলেশ। আমি যদি এখন আখিলেশের একটা এইজ দিই 22, ইট ইজ ওয়ার্কিং ফাইন। তাহলে এই সিনট্যাক্সটা কি ইজি নাকি ইজি না, রাদার দেন অনেকগুলো কনক্যাটেশন লিখাচ্ছে। সো ইজিয়ার, রাইট? শিওর, হয় না? তুমি এতক্ষণ কিসে ঢুকছিলা? Yes, I think you are connect now from iPhone, iPad. ওকে, আর কোন এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো কই গেল? অ্যারো ফাংশন নামে এক ধরনের ফাংশন আছে। ফাংশনটা কি, আমরা PHP তে যেরকম অ্যারো ফাংশন দেখছি না, ঠিক ওই রকম। অ্যারো ফাংশনে প্রথমে কি হয়, অ্যারো ফাংশনগুলোর মূলত হচ্ছে কোনো নাম থাকে না, এগুলোকে একটা ভেরিয়েবল স্টোর করা হয়। তো প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, একটা ফাংশনের নাম বলো তো সে ARR, বা হচ্ছে যে ARR ফাং ইকুয়ালস টু। এখন এগুলো কি হয়, সিনট্যাক্সই তো ভুলে গেছি। ওকে, না এটা না, সরি, আই হ্যাভ টু ফাইন্ড। এইটা নাই, এইটা হচ্ছে অ্যারো ফাংশন। এখন এখান থেকে যদি আমি একটা র্যান্ডম নাম্বার রিটার্ন করি, তাহলে ম্যাথ ডট র্যান্ডম, দেখছো র্যান্ডম নিয়ে কাজ করতে হলে কি করতে হবে, ম্যাথ ক্লাসের ভিতরে র্যান্ডম ফাংশনকে কল করতে হবে, রাইট? এবং এটাকে যদি আমরা এখন প্রিন্ট করতে চাই, প্রিন্ট
এইটার নাম দিলাম র্যান্ডম, জাস্ট র্যান্ডমকে কল করবো, র্যান্ডম, শেষ। এই যে একটা নাম্বার চলে আসছে 0 থেকে 1 এর ভিতরে। এখন আমি যদি দিই 0 থেকে 10 থেকে 100 এর মধ্যে, না এটা আসবে না, 0 থেকে 1 এর ভিতরে আসবে। ওকে, এটা একটা জিনিস গেল। আর আরো কিছু, যেমন স্কয়ার রুট, এবিএস, সাইন, ট্যান, সিল। সাপোজ সিল নামে একটা ফাংশন আছে, আমি এখানে দিলাম 50.8, it should be returned 50 because the seal not, it should be returned 51, seal value is 51। যদি ফ্লোর ইউজ করি FLWR তাহলে 50 শো করবে। ওকে, এটা হলো অ্যারো ফাংশন। এখন অ্যারো ফাংশনের যদি একটা স্টেটমেন্ট থাকে, আবারও বলতেছি, অ্যারো ফাংশনের যদি একটা স্টেটমেন্ট থাকে তখন কি হবে, বা আমি যদি এখানে একটা ভ্যালু রিটার্ন প্যারামিটার পাঠাইতে চাই, সেম কোনো সমস্যা নাই, নাম একটা ভ্যালু পাঠাবো, জাস্ট এখান থেকে সেই ভ্যালুটা পাঠিয়ে দিব, ইজিয়ার, নো প্রবলেম। ঠিক আছে, এখন প্রবলেমটা হলো আমরা যদি এটার একটা স্টেটমেন্ট, এইটার কয়টা স্টেটমেন্ট, এই ফাংশনের ভিতরে স্টেটমেন্ট কয়টা, একটা না, জাস্ট রিটার্ন ম্যাথ ডট ফ্লো। যদি এরকম একটা স্টেটমেন্ট থাকে তখন আমরা এটাকে অন্যভাবে লিখতে পারি, র্যান্ডম, দাঁড়াও এটা সিনট্যাক্সটা দেখে নিই, এই যে এই সিনট্যাক্সে লিখতে পারি, জাস্ট এরকম করে ওকে, ম্যাথ ডট র্যান্ডম, শেষ, একটা স্টেটমেন্ট। তখন কি হবে, এই র্যান্ডমের ভিতরে কি তোমার ওই এইটা যে কাজটা করতো সেটা এটা এখানে করবে। দেখছো কোনো আউটপুটে কোনো চেঞ্জেস আছে, একটা র্যান্ডম ভ্যালু প্রিন্ট করতেছে না, দেখছো, জাস্ট একটা স্টেটমেন্ট। এখন তোমার যদি মাল্টিপল স্টেটমেন্ট থাকে, লাইক তুমি এখান থেকে একটা প্যারামিটার পাঠাবা 10, সে 10 র্যান্ডম নাম্বারটার সাথে গুণ হয়ে তারপর প্রিন্ট করবে, তখন কি হবে, তখন কিন্তু তোমাকে এই সিনট্যাক্সে আসতে হবে, লাইক এরকম, এখানে একটা নাম্বার প্যারামিটার বসাই, এইটাকে হচ্ছে কেটে দিয়ে এই সিনট্যাক্সে আসতে হবে, এই সিনট্যাক্স ফাংশন দিয়ে এই সিনট্যাক্স, অর্থাৎ অ্যারো ফাংশনগুলো তুমি কয়েকটা সিনট্যাক্সে লিখতে পারবা। আমি এইটাকে একটা সিনট্যাক্স হিসেবে রেখে দিলাম, বার র্যান্ডম ইকুয়ালস টু, যদি আমার মাল্টিপল স্টেটমেন্ট আছে আমি এভাবে লিখবো, এবং এখানে আমি একটা ভ্যারিয়েবল পাঠাবো, ওই ভ্যারিয়েবলের কাজ হবে আমার রিটার্ন নাম্বার ইনটু ম্যাথ ডট র্যান্ডম, শুরু নাম্বার পাঠাবে আর কি। ওকে ফাইন, পাঠা, তাহলে প্রিন্ট র্যান্ডম 5.5, এটা যদি পাঠাই র্যান্ডম নাম্বারের সাথে গুণ করে একটা নাম্বার প্রিন্ট করার কথা, দেখছো? ওকে, তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো আমি কি করলাম, একটা অ্যারো ফাংশনের কয়েকটা রূপ দেখলাম, ফাংশন কিওয়ার্ড ইউজ করে করতে পারতেছি, আবার সিঙ্গেল স্টেটমেন্ট হলে ডিরেক্টলি ইউজ করতে পারতেছি, মাল্টিপল স্টেটমেন্ট হলে এভাবে করতে পারতেছি, অথবা আমরা মাল্টিপল স্টেটমেন্ট বুঝাতে চাইছিলাম, যেমন এখানে যদি বলি এটাকে একটা ভেরিয়েবলে রাখলাম, লেট rnd ভ্যালু অর্থাৎ র্যান্ডম ভ্যালু ইকুয়ালস টু এটা, তারপর তার সাথে rnd ভ্যালুটা গুণ করলাম, এখানে একবার প্রিন্ট করে দিলাম rnd ভ্যালু, দেখছো আমার rnd ভ্যালু ছিল 0.8, এইটার সাথে 5.5 গুণ করলে হয় এটা। ওকে, কোনো কোশ্চেন এতটুকু আখিলেশ? এখানে আমরা যেরকম পিএইচপি তে অ্যারে নিয়ে কাজ করছিলাম মনে আছে, এখানেও আমরা
অ্যারে নিয়ে কাজ করতে পারবো। অ্যারেটা কিভাবে ডিফাইন করব? কিছু না, জাস্ট একটা ভেরিয়েবল নিলাম, লিস্ট ইকুয়াল টু পিএইচপির মতো 10,5,2, ঠিক আছে? এবং আমাদের যদি এরকম এই যে র্যান্ডম এখানে যদি আমার কি হয়, 2-3টা ভ্যালু থাকে, তখন আমি কি করব? তখন আমি স্প্রেড অপারেটর ইউজ করে এগুলো পাঠাতে পারবো। সাপোজ ধরো একটা ফাংশন বানাই, বার কি বলা যায় বলো তো, 2টা ভ্যালু পাঠাবো, বার ক্যালকুলেট নাম্বার ইকুয়ালস টু a, b। ওকে, আমার কাজ হচ্ছে রিটার্ন, আচ্ছা এটা তো একটা স্টেটমেন্ট হবে, তাহলে a ইনটু b। ওকে, a এবং b এর যে ভ্যালু, সাপোজ এই যে লিস্টটা, এই লিস্টটা এখানে আছে, আমি এই লিস্টের ভিতরে 2টা ভ্যালু, তাহলে আমি যদি ক্যালকুলেট নাম্বারকে কল করতে চাই, তাহলে অবশ্যই ক্যালকুলেট নাম্বারের ভিতরে আমাকে কি করতে হবে? 2টা ভ্যালু পাঠাইতে হবে। 10,5 পাঠাইলাম, দেখো তো কি রিটার্ন করে, 50 আসবে, 50 আসছে। কিন্তু আমি চাইতেছি আমার 10 এবং 5 এই লিস্ট অ্যারের মধ্যে জমা আছে, সেটা আমি এখানে পাঠাবো। তাহলে কিভাবে পাঠাবো? আমরা পিএইচপিতে স্প্রেড অপারেটর দেখছিলাম না? স্প্রেড অপারেটর একটা অ্যারের মধ্যে যে অনেকগুলো এলিমেন্টকে সে কি করে ফেলে, কমা কমা দিয়ে তোমাকে রিটার্ন করে ফেলবে, অ্যারে আকারে না, স্ট্রিং আকারে। কি দেখছিলাম কি না? সেইটাকে এইখানে সেম জিনিস আছে, লিস্টটা পাঠিয়ে দিলাম। এর মানে হলো কি, এই 10 আর 5 এই লাইনের মানে হইলো এইটা, এটা এক্সিকিউট করলে 10,5 এইরকম দেখানোর কথা, বেটা এইরকম দেখানোর কথা। এখন দেখি আসলে কাজ করে কিনা। 50 আউটপুটে কোনো পরিবর্তন আছে? 50 শো করতেছে। স্প্রেড অপারেটরটা বুঝতে পারছি। স্প্রেড অপারেটরের কাজ কি? স্প্রেড অপারেটরের কাজ হচ্ছে একটা অ্যারের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে কি করে দেওয়া, স্প্রেড করে দেওয়া, ছড়াই দেওয়া, নাথিং এলস। ওকে, আচ্ছা এতটুকু ক্লিয়ার তো নাকি? তুমি বাসায় অপারেটর কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট এটা দেখবা, ঠিক আছে? ইফ ইলস গুলো, প্লাস মাইনাস এগুলো অপারেটর গুলো দেখবা, অ্যানোনিমাস। ইয়েস, ওকে, ডম নিয়ে আমরা কাজ করব। ডম হচ্ছে একটা ব্রডলি কাজ করার মতো একটা জিনিস, ঠিক আছে? এটা এটা যেদিন করাবো সেদিন আমাদের প্রায় লং একটা ক্লাস হবে, সো ওটা সময় নিয়ে আমরা করব। ওকে, আর তুমি এই জিনিসপত্রগুলো অপারেটর কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, এবং আজকে আমি তো ডিপ পড়াই নাই, তুমি ডিপলি পড়াশোনা করবা, কারণ এগুলোর সিনট্যাক্স গুলো এগুলো সম্পর্কে যত স্বচ্ছ ধারণা থাকবে তত বেশি তুমি তোমার ওয়েবসাইটে কাজ করতে পারবা, ঠিক আছে? ভালো পারফর্ম করতে পারবা, নাহলে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আটকায় যাবা। আর মজার বিষয় হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করতে হলে জাভাস্ক্রিপ্ট যত ভালো জানবা, তোমার ওয়েবসাইট তত বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে। এখনো মজার জায়গায় ঢুকি নাই, আমরা যখন ডোমে ঢুকবো তখন তুমি মজার জায়গাটা পাবা। ডোম, বোম এগুলো আছে। বোম মানে হচ্ছে ব্রাউজার অবজেক্ট ম্যানিপুলেশন বা মডেল, এটা হচ্ছে ম্যানিপুলেশন। মানে হচ্ছে যে এই যে এক ট্যাব থেকে আরেক ট্যাবে চলে যাওয়া, তারপর হচ্ছে যে এই ট্যাবটা বন্ধ করে দেওয়া, এইগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, ঠিক আছে? তো এবং হচ্ছে এই পেজটা কন্ট্রোল পি দিলে যে এই পেজটা প্রিন্ট হচ্ছে, এই যে ভিউটা আসলো, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের কাজ। আমরা এটা করতে পারি, কিভাবে করতে পারি? আমরা যদি এখানে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আছে প্রিন্ট, এই প্রিন্ট ফাংশনটা কল করে দিলাম এখানে নিচে, সবার নিচে, তাহলে দেখো কি হয় আউটপুটটা। আমাদের ওয়েবসাইটটা দেখো, এটা আমাদের আউটপুট না? আমরা রান করলাম, এই দেখছো অটোমেটিক্যালি এটা প্রিন্ট অপশন চলে আসছে। বুঝতে পারছি? হ্যালো, 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 আমি তো শুনতে পাচ্ছি না, তুমি মিউট করা মনে হয়। হ্যালো, হ্যালো, হ্যাঁ,
যেটা দেখাইছি সেটা বুঝছো, প্রিন্টের কাজটা? এইট, ওকে ফাইন। সো আমি তোমাকে নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করব এগুলো থেকে কিছু লুপ, এই অ্যারে পর্যন্ত যত কাজ আছে সব করবা। W3 স্কুল থেকে